আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেছেন এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন ভারত সরকারের হঠকারী সিদ্ধান্তে নেপাল ও ভুটানের রপ্তানির ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না, তবে বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ বজায় রাখতে উভয় পক্ষকে আরও বেশি উদার হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মিসবাহ হাসানের রিপোর্ট। দেশের করিডর ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতকে নানামুখী ট্রানজিট সুবিধা দেওয়ার পর 2020 সালে ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেয় বাংলাদেশ। ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে পণ্য নেপাল, ভুটান, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে কম সময়ে স্বল্প ব্যয়ের মধ্যে রপ্তানি করার সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি কোনো রকম আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত সরকার। বলা হয় নেপাল, ভুটান ছাড়া করিডর ব্যবহার করে তৃতীয় কোনো রাষ্ট্রে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। এমনকি বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠায় প্রতিবেশী রাষ্ট্র। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী রাষ্ট্রের এমন আচরণ কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা? এই জিনিসগুলো আসলে আর্থিক নয়, যতটা না আর্থিক তার চেয়ে বেশি রাজনৈতিক, পলিটিক্যাল কারণে। ভারত বাংলাদেশের একটা বড় প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক রেখে আমাদের লাভ যা হয় আর্থিকভাবে তার চেয়ে লস হয় অনেক বেশি। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটা শর্ত, এটা দিতেই হবে। বাংলাদেশের যেহেতু স্থল বেষ্টিত কমপ্লিটলি নয়, সুতরাং বাংলাদেশের জন্য যতটা না বাধ্যবাধকতা দিতে নেপাল, ভুটানের জন্য তারা দিতেই পারে। এটা আমাদের কূটনৈতিক দিক থেকে একটা সীমাবদ্ধতা, আমাদের পুরো সম্মান যেন হানি না হয় এবং একই সঙ্গে যে সুযোগ সুবিধাটা আছে সেটা যেন আপাতত অন্তত 6 মাস বহাল থাকে। এমন পরিস্থিতিতে বিকল্প পথ তৈরিতে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের ভিতরে সুবিধাগুলো বাড়াতে হবে, বিশেষ করে যে থার্ড টার্মিনাল যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা কত দ্রুত আমরা চালু করতে পারি এবং সেখানে এই কার্গো ফ্যাসিলিটিগুলো বাড়াতে পারি কিনা, সেখানে সিন্ডিকেটগুলোকে বন্ধ করতে পারি কিনা। এইটা আমাদের জন্য একটা সুযোগ হবে। ভারতের সাথে আমরা যে ট্রান্সশিপমেন্ট বা করিডোরের যে চুক্তিগুলো আমরা করেছি সেটা অসম চুক্তি, প্রত্যেকটাই ভারতের পক্ষে। এখন আমরা ওই চুক্তির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমরা ব্লেমড হব না। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না বলে জানান ব্যবসায়ীরা। বলছেন এর ফলে বাইরের বাজার তৈরি হবে। আমরা নেপাল, ভুটানের ক্ষেত্রে যেহেতু আমরা ল্যান্ডপোর্ট ইউজ করে থাকি, আমাদের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট এটা হবে না। আমাদের রপ্তানির জন্য অবশ্যই নতুন নতুন বাজার খোঁজা দরকার। এক্ষেত্রে আসিয়ান আমাদের জন্য ওয়ান অফ দ্য গ্রেট পটেনশিয়াল মার্কেট। আমি আমাদের সরকারকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আসিয়ানের সাথে যেন একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা কোনো না কোনো চুক্তির মাধ্যমে যেন করা হয়। যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্ত বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্যের পথে প্রতিবন্ধকতা তৈরি হলেও দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের পণ্যে কার্পাস ইস্যু করেনি, ফলে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা ফেরত পাঠিয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুবিধা বাতিল করায় সরাসরি পণ্য রপ্তানির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। সদ্য ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে 3 মাসের জন্য স্থগিত করায় কিছুটা সময় মিলল এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। তারপর থেকে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হতো। ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত।
পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার হঠাৎ করেই সেই সুবিধা বাতিল করে দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তের প্রভাব দেশের বাণিজ্যে কতটা পড়বে বাণিজ্য উপদেষ্টার কাছে তা জানতে চান সাংবাদিকরা। 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। আবার রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে 37% শুল্ক আরোপ করা নিয়েও আলোচনা চলছে কয়েকদিন ধরে। তবে 3 মাসের জন্য তা স্থগিত করায় বাংলাদেশ বাড়তি সুবিধা ও আলোচনার সুযোগ পাবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। বাণিজ্য ঘাটতি ও শুল্ক সংকটের সমাধান করতে দ্রুতই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তর। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। ফিলিস্তিন ইসরায়েলে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দলটি বলেছে, শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে আয়োজিত র্যালিতে এসব দাবি তুলে ধরে বিএনপি। ইমরুল হাসানের রিপোর্ট। নির্ধারিত কর্মসূচি ছিল বিকেলে, তবে দুপুর থেকে বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের স্রোত নয়াপল্টন অভিমুখে। উদ্দেশ্য ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল সমাবেশের রূপ নেয় এই র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে র্যালি এগিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয় স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি ইসরায়েলি বর্বরতা বন্ধে পরাশক্তিদের নীরব ভূমিকার সমালোচনা করেন তারা। একই সাথে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাক চাতুর্যের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় এদের বিচার দেখব। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য।
বিএনপির এই প্রতিবাদী র্যালিতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয়। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। গেল 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। মামলাটি তদন্ত করে গেল 10 মার্চ শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান, জুলাই আগস্ট গণহত্যায় যারা মাস্টারমাইন্ড এবং হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরই বিচার হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরই মধ্যে প্রসিকিউশনের কাছে 339টি অভিযোগ জমা পড়েছে। মামলা হয়েছে 22টি আর অভিযোগের তদন্ত চলছে 39টির। আর এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 54 জনকে, যাদেরকে বিভিন্ন সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে, দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলার কার্যক্রমের এসব অগ্রগতি এবং সংশোধিত ট্রাইব্যুনাল আইনের নানা দিক নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, পতিত সরকারের সাবেক 8 জন মন্ত্রী সহ 10 আসামিকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য চিঠি দেওয়া হয়েছে। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকমা মুজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মহিবুল হাসান চৌধুরী নৌফেল, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক আদালতে বিচার কত দীর্ঘ সময় হয়েছে তা তুলে ধরেন প্রসিকিউশন টিম। সেই সব আদালতের চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম দ্রুত হচ্ছে বলেও জানান তারা। বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে কোনো প্রশ্ন তৈরি না হয়, সেজন্য সঠিক পথে এগোচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। প্রত্যেকটা বিচার করলে আমরা যদি বিচার করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যও যেমন থাকবে না, আবার সঠিক মাত্রার বিচার করলে বিভিন্ন বাহিনীতে সিনিয়র জেনারেলের সংখ্যাও কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা তো আমরা সবাই চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে, এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। বিগত সরকারের পলাতক সুবিধাভোগীরা তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বলেও মতবিনিময় সভায় জানানো হয়। এমনকি আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেও কাজ চালিয়ে যাচ্ছে তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো। বৃহস্পতিবার পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশে কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান। পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগের কথাও জানান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারেই নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগের দেশ। চায়না চেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত হলে বর্তমান 3 বিলিয়নের চীনা বিনিয়োগ বেড়ে দাঁড়াতে পারে 9 বিলিয়ন ডলারে। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী অস্থির শিল্প খাতে আস্থা পুনরুদ্ধার এবং দেশি বিদেশি নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে বিটা। এতে যোগ দেয় 40টি দেশের 600-রও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী। 4 দিনের সম্মেলনে দিনব্যাপী নানা কর্মশালার পাশাপাশি প্রথম 2 দিন বিনিয়োগের সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন 100-রও বেশি বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের ইপিজেডে প্রায় 170 কোটি টাকা বিনিয়োগের সম্মত হয় সুইডিশ কোম্পানি লিরম। এছাড়া দেশীয় স্টার্টআপ শপআপ সৌদি আরব থেকে পেয়েছে 1350 কোটি টাকার বিনিয়োগ। আরও প্রায় 1 লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শেষ হয়েছে বিনিয়োগ সম্মেলন। এটাকে সত্যিকারের বিনিয়োগে রূপান্তর করতে এখন কি করণীয় সরকারের? বিশেষ করে যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং একই সঙ্গে ইউটিলিটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করতে হবে। জ্বালানির যে সরবরাহ সেগুলো বাড়াতে হবে। আইনগত এবং কার্যক্রমগত পরিচালনায় যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেইগুলো তারা যাতে ব্যবসায়ীদের সাথে মিলে, ব্যুরোক্রেটসদের সাথে মিলে, গবেষকদের সাথে মিলে এক টেবিলে বসে ধারাবাহিকভাবে কাজ করে 6 থেকে 7 মাসের ভিতরে এগুলোকে চিহ্নিত করে সলিউশন দিয়ে এগুলোকে আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেওয়া। দেশে সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনার দেশ চীন। চায়না বাংলাদেশ চেম্বারের মহাসচিব জানালেন, সরকারের ইতিবাচক সাড়া দিলে দেশটির বিনিয়োগ বাড়তে পারে প্রায় 3 গুণ। এই পর্যন্ত রাফলি প্রায় প্রাইভেট সেক্টরে 3 বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট চায়নার আছে। 3 বিলিয়ন ডলারকে আমরা আপ টু 9 বিলিয়ন ডলারে কিন্তু নিয়ে যেতে পারি যদি আমরা এই বিনিয়োগের পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তবে আয়োজক সংস্থা বিডা জানিয়েছে বিনিয়োগ আসবে 2 বছরের মধ্যে। তৈরি হচ্ছে রোডম্যাপ। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না। এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। সামিট থেকে পাওয়া বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দেশের শিল্প খাতকে আরও উজ্জীবিত করবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন, এখন দরকার স্বচ্ছ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দ্রুত বাস্তবায়ন। তাহলে বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।